সেন্ট্রাল ফোর্স থেকে। সেন্ট্রাল ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে সমস্ত ফোর্স গুলা পজিশন ভেক্টরের উপরে নির্ভর করে, এই ফোর্স গুলাই হচ্ছে আমাদের সেন্ট্রাল ফোর্স। বা আমরা যদি বলি যে ওই যে লাইন অফ অ্যাকশন, সে একটা অবজেক্ট আর একটা অবজেক্ট, এটা হচ্ছে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স, এবং ফোর্স যদি এরকম হয় আর কি, যে এটা যদি সে আমাদের কুলম্বস ল যদি বলি আমি, তাহলে এটা Q1, এটা Q2, মাঝখানের ডিস্টেন্স যদি আমরা বলি যে D বা R, তাহলে আমাদের F12 যেটা, এটা হচ্ছে Q1 Q2 ডিভাইডেড বাই আমাদের এই ডিস্টেন্স স্কয়ার, এবং ফোর্সের ডিরেকশনটা ওই লাইন বরাবর কাজ করে। এই ধরনের ফোর্স গুলাকে আমরা সেন্ট্রাল ফোর্স বলি। আমরা খুব সিম্পলি আমরা বলবো যে যে সমস্ত ফোর্স গুলা আমাদের পজিশন ভেক্টরের ফাংশন হিসেবে আছে, এগুলাকে আমরা সেন্ট্রাল ফোর্স বলবো। এখন ফোর্স গুলা নরমালি আমাদের এমন হতে পারে যে একটা পয়েন্ট সোর্স থেকে প্রডিউস হচ্ছে পটেনশিয়ালটা, সেরকম হতে পারে, অথবা যেমন এখানে যেরকম এটার থেকে প্রডিউস হচ্ছে, এটা থেকেও প্রডিউস হচ্ছে, এরকমও হতে পারে সেন্ট্রাল ফোর্স গুলা। এখন আমাদের যেহেতু যে সমস্ত ফোর্সের ল গুলা আমরা জানি, সবগুলা লই আমরা ক্যালকুলেট করতে পারি শুধুমাত্র দুইটা অবজেক্টের মধ্যে ফোর্স। দুইটা অবজেক্টের বেশি হইলে আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্রক্সিমেশন করতে হয়, কিন্তু যে সমস্ত ল গুলা, লাইক আমি যদি বলি ল অফ গ্রেভিটেশন বা কুলম্বস ল, এগুলা যেগুলো আছে সবই আছে আমাদের হলো দুইটা ফোর্স, দুইটা অবজেক্টের মধ্যে ক্যালকুলেশন, ফোর্স ক্যালকুলেশন বলি বা যাই বলি, দুইটা অবজেক্টের মধ্যে আমরা করতে পারি, আর বেশি পারি না। সো আমরা টু বডি সিস্টেমকে প্রথমে ওয়ান বডি সিস্টেমে ডিকম্পোজ করার চেষ্টা করি। টু বডি সিস্টেম, এখানে আমাদের দুইটা ব্যাপার বলতেছি আমরা, একটা হচ্ছে যে ল্যাবরেটরি কোঅর্ডিনেট, আর একটা হচ্ছে আমাদের এই অবজেক্ট কোঅর্ডিনেট বা লাইক বডি কোঅর্ডিনেট সিস্টেম। এখানে ল্যাবরেটরি কোঅর্ডিনেট বলতে আমরা বুঝাই যে আমার যে নিজস্ব যে আমাদের XYZ আছে, এটার অরিজিন যদি আমাদের অরিজিন ধরি আমরা, এবং অবজেক্ট সে এরকম আছে, এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট এরকম আছে, তাইলে আমার এখানে পজিশন ভেক্টর R2, পজিশন ভেক্টর R1, এখান থেকে আমি মেজার করতেছি আমার কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন থেকে, তখন এটা বলি আমরা হলাম ল্যাবরেটরি সিস্টেম। আর যদি আমি বলি যে না, আমি অবজেক্টের যে কোনো একটা অবজেক্টকে অরিজিন ধরবো, এটাকে অরিজিন ধরলাম, ধরে এরপরে এই অবজেক্টের সঙ্গে তার ফোর্সের ক্যালকুলেশন করলাম, এটাকে আমরা বলি হলো বডি কোঅর্ডিনেট সিস্টেম। এখন আমরা যে কোনো সিস্টেমে অ্যাকচুয়ালি থাকতে পারি, যে এই ল্যাবরেটরিতেও থাকতে পারি, এই বডি কোঅর্ডিনেট সিস্টেমেও থাকতে পারি। এখন আমরা যদি করি যে দুইটা, এই যে দুইটা অবজেক্ট আছে, এটাকে আমরা এই বডি কোঅর্ডিনেট সিস্টেমে যদি কনভার্ট করতে চাই, সেটা আমরা করতে পারি। আমরা এটার সেন্টার অফ মাস নিব, এখানে নিয়ে আর নিব সেন্টার অফ মাস, তারপরে আমি পজিশন ভেক্টর, এখান থেকে এটা পজিশন ভেক্টর নিলাম, তারপরে সেন্টার অফ মাস থেকে আমি পজিশন ভেক্টর নিলাম R1 R2, এটা প্রাইম ধরি এগুলাকে, R1 প্রাইম R2 প্রাইম ধরি, এই যে সেন্টার অফ মাস থেকে যে ডিসটেন্স গুলো এগুলাকে প্রাইম ধরি, ধরে আমি যদি সেন্টার অফ মাসের ডেফিনেশন ইউজ করি, তাহলে আমরা সরাসরি এতে চলে আসতে পারবো।
যে বডি কোঅর্ডিনেট সিস্টেম। আমার সেন্টার অফ মাসের ডেফিনেশন আমরা জানি m1r1 প্লাস m2r2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এবং আমরা এই ট্রায়াঙ্গেল থেকে লাইক আমি যদি এটা বলি যেটা আমার r1 প্রাইম, এই যে এই ভেক্টরটা, এই ভেক্টরটা যদি আমি r1 প্রাইম বলি, আর এটা হচ্ছে আমার r1, এটা হচ্ছে r, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমার r1 প্রাইম ইকুয়াল টু আমাদের r মাইনাস r, লাইক r1 মাইনাস r, এবং r এর ভ্যালু যদি এখানে বসায় আমি যদি একটু ম্যাথ করি এবং এই এটা নিয়ে আসি, আমি মোটামুটি মাইনাস m2 r ডিভাইড বাই m1 প্লাস m2 এটা পাবো। সিমিলারলি এই সেন্টার অফ মাস থেকে এই পজিশন ভেক্টরটাকে যদি আমরা বলছিলাম r2 প্রাইম, এবং আমি যদি r2 প্রাইম ক্যালকুলেট করি সেটা পাবো আমি m1r ডিভাইড বাই m1 প্লাস m2। জাস্ট এই যে এখানে ভ্যালুটা বসায় দিয়ে আমরা অ্যালজেব্রা করলে এটা চলে আসবে। তাহলে r1 প্রাইম আর r2 প্রাইম এরা হচ্ছে আমাদের যে দুটো অবজেক্ট আছে, এই দুটো অবজেক্টের সেন্টার অফ মাস থেকে ভেক্টর, আর সেন্টার অফ মাস ল্যাবরেটরি কোঅর্ডিনেটের রেসপেক্টে আছে হলো ক্যাপিটাল আর এ। তাহলে আমাদের যদি আমরা কনসিডার করি কাইনেটিক এনার্জি হচ্ছে আমাদের হাফ m1 r1 ডট প্লাস হাফ m2 r2 ডট স্কয়ার। এখানে যদি আমি r1 r2 ভ্যালু বসাই, লাইক r1 হচ্ছে আমাদের ক্যাপিটাল R প্লাস r1 প্রাইম, আর r1 হচ্ছে আমার ক্যাপিটাল R প্লাস r1 প্রাইম, আর r2 হচ্ছে আমার ক্যাপিটাল R প্লাস r2 প্রাইম। এখন r2 প্রাইম এবং r1 প্রাইমের যদি মান এখানে বসাই যদি আমি স্কয়ার গুলা ভাঙার পরে আমি টি যে পাবো সেই টি এর মধ্যে একটা টার্ম থাকবে হলো আমাদের এই যে এখান থেকেও হাফ m1 r এর একটা টার্ম আসবে, এখান থেকে হাফ m1 স্কয়ার r এর একটা টার্ম আসবে, r স্কয়ার এর একটা টার্ম আসবে, এই দুইটা থেকে। সো ওই দুইটাকে আমি একসঙ্গে লিখতে চাচ্ছি। এটা হচ্ছে m1 প্লাস m2 r ডট স্কয়ার প্লাস হাফ m1 m2 r dot square by m1 plus m2 square প্লাস ইয়ার একটা টার্ম থাকবে, ওই যে একটা টার্ম থাকবে ওইটার সঙ্গে আমাদের এই যে এখানকার যে r1 প্রাইম স্কয়ার আর r2 প্রাইম স্কয়ার একটা টার্ম থাকবে, r1 প্রাইম স্কয়ার একটা টার্ম থাকবে যেটা হবে m1 r1 প্রাইম স্কয়ার, আর এইটা থাকবে হলো m2 r2 প্রাইম স্কয়ার একটা টার্ম থাকবে। এখন r1 প্রাইম স্কয়ার এবং r2 প্রাইম স্কয়ার যে টার্মগুলা লাইক অর্ডার অফ 2 এর যে টার্মগুলা, ওই টার্মগুলাকে আমরা বাদ দিয়ে যাচ্ছি, নেগলেক্ট করে যাচ্ছি। যদি নেগলেক্ট করে যাই ওই টার্মগুলা, তাহলে আমার থাকে হলো শুধু এই দুইটা। এই দুইটাকে আমরা লিখতেছি হাফ m আর ডট স্কয়ার প্লাস হাফ m1 m2 by m1 plus m2 r স্কয়ার। এটাকে যদি আমি একটা সিঙ্গেল অবজেক্ট হিসাবে কনসিডার করি তাহলে আমরা আমাদের ফর্মুলাটা মোটামুটি একটা সিঙ্গেল অবজেক্টের ফর্মুলার মতো হয়। সেই জন্য এটার আমরা একটা নাম দেই হলো রিডিউস ম্যাস। আমরা এটার নাম দেই রিডিউস ম্যাস, এবং রিডিউস ম্যাস দিয়ে আমরা বলি যে আমার এই টার্মটা হচ্ছে
ওই যে 1/m, আমরা এই স্মল m লিখি, এটা হচ্ছে এটা। তার মানে আমি যে এখন যে আমাদের কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ m এটা হচ্ছে আমাদের রিডিউসনেস। রিডিউসনেস তাহলে আমি যদি লাগরাঞ্জিয়ান লিখি, এগুলা ইজি রাইট, এগুলা খুব একটা কিছু না। মাইনাস ভি, এটা হবে R2 মাইনাস R1, যেহেতু দুইটার মধ্যবর্তী পটেনশিয়াল, সেটাকে আমরা R2 মাইনাস R1 কে তো R ধরছিলাম, তার মানে এটা R। এখন এই লাগরাঞ্জিয়ানে একটা ব্যাপার যদি আমরা খেয়াল করি, যে লাগরাঞ্জিয়ানের মধ্যে আমাদের একটা মাইক অন আছে। আমাদের লাগরাঞ্জিয়ানে নাই, সরাসরি আর নাই, আর ডট আছে। তার মানে আর হচ্ছে আমার সাইক্লিক। তাহলে আর যদি সাইক্লিক হয়, তাহলে আর এর রেসপেক্টে যে কনজুগেট মোমেন্টাম গুলা, সেই মোমেন্টাম গুলা কনজার্ভ হবে। এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ এখানে অ্যাকচুয়ালি, যে আমার আর যদি হয়, এখানে আমার যেহেতু ইকুয়েশন অফ মোশনের মধ্যে, ইকুয়েশন অফ মোশন আমার লাগরাঞ্জিয়ানের মধ্যে আবার পজিশন ভেক্টর এক্সপ্লিসিটলি নাই, ইমপ্লিসিট আছে পটেনশিয়ালে, কিন্তু এক্সপ্লিসিটলি নাই। এক্সপ্লিসিটলি না থাকাতে আমার হলো মোমেন্টাম, কনজুগেট মোমেন্টাম ইজ কনজার্ভ। কনজুগেট মোমেন্টাম ইজ কনজার্ভ। কনজার্ভ। এখন কনজুগেট মোমেন্টাম আমি এখান থেকে, তাহলে আমার পি যেগুলা, পি হচ্ছে ডিএল বাই, আমি যদি আমার ডি আর বলি বা ডি এক্স বলি আর কি, এটা কনজার্ভ। কনজুগেট মোমেন্টাম এখানে আবার কনজার্ভ, এখানে আবার এক্স হচ্ছে x1 x2 x3, এগুলা যেহেতু আমার এখানে সরাসরি নাই, লাগরাঞ্জিয়ানের মধ্যে যেহেতু আমার এক্স ছিল না। তাহলে আমরা যদি বলি যে আমাদের যে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমি যাই, সেন্টার অফ মাস কোঅর্ডিনেট সিস্টেম, বা আমি যদি বলি যে আমি বডি কোঅর্ডিনেট সিস্টেম, একই কথা, মাঝে মধ্যে দুইটা টার্মে আমরা ইউজ করব। সেন্টার অফ মাস কোঅর্ডিনেট সিস্টেম যদি আমি যাই, তাহলে সেই ক্ষেত্রে অরিজিন ধরবো আমি সেন্টার অফ মাসে। সেন্টার অফ মাসে যদি আমি অরিজিন ধরি, তাহলে এই যে এখানটাই ছিল আমার সেন্টার অফ মাস, আর এটা ছিল আমার ল্যাবরেটরি থেকে, এটা ছিল আমার ল্যাবরেটরি থেকে আর দূরে। এখন আমি অরিজিন নিয়ে চলে আসছি এখানে, এটা হয়ে যাচ্ছে আমার অরিজিন। তাহলে আমার আর বা আর ডট যেটা, এগুলো আমার এখন জিরো, এগুলো জিরো। তাহলে আমার সেন্টার অফ মাসের রেসপেক্টে যদি আমি আমার লিখি, লাগরাঞ্জিয়ান লিখি, আমার লাগরাঞ্জিয়ান হবে হাফ এম আর স্কোয়ার প্লাস বা মাইনাস হোয়াট এভার ইট ইজ ভি। এটা হবে আমার লাগরাঞ্জিয়ান। তাহলে এই ক্ষেত্রে
আমার আর ওই ইয়াটা দরকার নাই, ল্যাবরেটরি কোঅর্ডিনেটরের সাথে আমার আর কোনো ইয়া নাই, রিলেশন নাই। আমি চলে গেছি হলো এবার সেন্টার অফ মাস সিস্টেমে। এই দুইটা হচ্ছে আমার অবজেক্ট M1 M2 এবং আমার পজিশন ফ্যাক্টর হচ্ছে এটা আর, একটা থেকে আরেকটা পর্যন্ত। এবং সেন্টার অফ মাসটাকে ধরছি আমরা হলো অরিজিন, ওখান থেকে আমি ওই যে আর প্রাইম গুলা বের করে নিয়েছিলাম আগে। তাহলে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট সিস্টেম আর লাগরাঞ্জিয়ান হবে এই রকমের। এবং এই এম যেটা, এই এম হচ্ছে রিডিউস মাস, অনেকে হলো মিউ ইউজ করে। এটা রিডিউসড মাস। এখন যেহেতু আমাদের মোমেন্টাম কনজার্ভ, এখন এই ক্ষেত্রে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ। তাহলে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি কনজার্ভ হয়, তার মানে আমার দেয়ার ইজ নো টর্ক। টর্ক ইকুয়াল টু 0। অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ। তাহলে অবজেক্টের মোশনটা আমরা জানি যে আমাদের এল ইকুয়াল টু হচ্ছে আর ক্রস পি। তার মানে আমার যে এল যেটা মোমেন্টাম, যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আমার আর এর উপরে পারপেন্ডিকুলার, আর ডটের উপরে পারপেন্ডিকুলার। আর এবং আর ডট দুইটার উপরে পারপেন্ডিকুলার, তার মানে আমার পজিশন এবং ভেলোসিটি দুইটার উপরে পারপেন্ডিকুলার। এখন আমি যদি ইনস্ট্যান্টেনিয়াসলি চিন্তা করি, ইনস্ট্যান্টেনিয়াসলি আমার ভেলোসিটি আসে হলো পজিশনের ডেরিভেটিভ থেকে। তাইলে ভেলোসিটিটা at every instant is perpendicular to the position vector। আমরা নরমালি টেনজেন্ট আঁকি। আমি যদি আমার পজিশন এরকম হয়, আমি এখানে যদি তার ভেলোসিটি দেখাই, আমি এভাবে টেনজেন্ট আঁকি একটা প্রত্যেকটা পয়েন্ট থেকে। তাহলে আমার এটা যদি হয় এক্স অ্যাক্সিস বরাবর, আমার মোমেন্টাম এট এনি ইনস্ট্যান্ট মোমেন্টাম যদি হয় আমার ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এটা হচ্ছে আমার লাগরাঞ্জিয়ান হচ্ছে আমার জেড অ্যাক্সিস বরাবর। এই সরি অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেহেতু একটা আরেকটার উপরে পারপেন্ডিকুলার। এখন আমি যদি বলি যে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ নট চেঞ্জিং, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট, তাহলে মোশনটা হইতে হবে আমার একটা প্লেনে, এক্স ওয়াই প্লেনে। সো দ্য মোশন, মানে মোশন যে প্লেনে হোক, এক্স ওয়াই এ হোক বা ওয়াই জেড এ হোক বা জেড এক্স এ হোক, অ্যাঙ্গুলার মোমেন্টাম যতক্ষণ কনজার্ভ থাকবে ততক্ষণ হলো মোশনটাকে করাইতে পারবে না, প্লেনটাকে চেঞ্জ করাইতে পারবে না, প্লেনটা ফিক্স থাকতে হবে। তাহলে মোশনটা একটা প্লেনের মোশন আমরা ধরে নেব, একটা 2 ডাইমেনশনাল মোশন। একটা 2 ডাইমেনশনাল মোশন আমরা ধরে নেব। এখন 2 ডাইমেনশনাল মোশনের আমরা লাগরাঞ্জিয়ান জানি। আমি যদি এরকম বলি যে এটা আমার এক্স, এটা আমার ওয়াই, এবং এটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টর, এই হচ্ছে আমার থিটা, তাহলে আমরা এখানে এটা লাগরাঞ্জিয়ান লিখতে পারি। কি জানি ছিল লাগরাঞ্জিয়ানটা? হ্যাঁ, এর আগের দিন আমরা লিখছিলাম হাফ এম, মানে ট্রান্সলেশন প্লাস রোটেশন দুইটারই কানেক্ট এখানে জানতে হবে। তাহলে হাফ এম আর ডট স্কোয়ার প্লাস থিটার রেসপেক্টে আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার প্লাস ভিআর। এটা লিখছিলাম না আগে একদিন? বলতে প্রথম দিনে আমরা এই হ্যাঁ মাইনাস ভিআর না, হ্যাঁ মাইনাস ভিআর, এটা আমরা এর আগে করছি, ইউজ করছি 2 ডাইমেনশনাল মোশন। এখন এটার যদি আমরা ইকুয়েশন সলভ করতে চাই, তাহলে আমাদের আর এর রেসপেক্টে এবং থিটার রেসপেক্টে দুইটা লাগরাঞ্জ ইকুয়েশন লিখতে হবে। আর এর রেসপেক্ট এবং ইয়ার রেসপেক্টে।
দুইটা রেসপেক্টে লিখতে হবে। এখন যেহেতু আমার এখানে দুইটা কোঅর্ডিনেটের মধ্যে আমার দুইটা জেনারেলাইজ কোঅর্ডিনেট আর এবং থিটা, এই দুইজনের মধ্যে থিটাটা এক্সপ্লিসিটলি ইকুয়েশনের মধ্যে নাই। থিটা যদি এক্সপ্লিসিটলি না থাকে তাহলে কনজুগেট মোমেন্টাম ইজ কনজার্ভ। তার মানে পি থিটা যেটা dl বাই d থিটা ডট হচ্ছে আমার m r স্কয়ার থিটা ডট, m r স্কয়ার থিটা ডট। এই কোয়ান্টিটিটা কনজার্ভ, কনজুগেট মোমেন্টাম, আমি এটার নাম দিলাম স্মল এল। এটা কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট। এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি আমার ইকুয়েশনটা যদি এখানে এইভাবে যাই, এটা এটা আমরা অ্যাঙ্গুলার ইয়ার দিকে যাব, কেপলারস এর ইয়ার দিকে, সেকেন্ড লর দিকে যাব। আমরা এটাকে লিখতে পারি m r স্কয়ার থিটা ডট ইকুয়াল টু l বা r স্কয়ার থিটা ডট ইকুয়াল টু l বাই m। এটাকে একটা হাফ লিখি, হাফ r স্কয়ার d থিটা বাই dt ইকুয়াল টু l বাই 2m। এখন এই যে হাফ r স্কয়ার থিটা ডট কে এই কোয়ান্টিটিটাকে আমরা ইয়ে বলতে পারি, এরিয়াল ভেলোসিটি, এরিয়াল স্পিড, মানে এটা dA বাই dt, রেট অফ চেঞ্জ অফ এরিয়া উইথ টাইম। আমরা যদি বলি যে আমার আমার অবজেক্ট, এক্সকিউজ মি, d থিটা dt নরমালি তো এঙ্গুলার ভেলোসিটি ওমেগা। আমরা এটাকে ইয়েতে নিয়ে যাচ্ছি, এই যে এইটাতে দেখাবো যে এটা এই টোটালটা মিলে মানে হাফ আর স্কয়ার ওমেগা যদি হয় আর কি, এটাকে আমরা বলবো যে এটা আমাদের অ্যাঙ্গুলার এরিয়াল ভেলোসিটির মতো হবে, dA বাই dt হবে টোটালটা। আমি এটা দেখাচ্ছি কিভাবে আমরা এখানে আসি, আমি এখনই করতেছি। ইয়েতে যাই, ওই যে আমি এখানে আছি, সে একটা অবজেক্ট এই যে রোটেট করতেছে, কোন এক সময় আমি আসছিলাম এখানে, এটা আমার পজিশন ভেক্টর আর, একটু পরে আমি খুব স্মল টাইম পরে আমি এখানে আসলাম, এই অ্যাঙ্গেলটুকুকে আমি বললাম আমার ডি থিটা, অ্যাঙ্গেলটুকুকে বললাম আমি ডি থিটা। এখন আমরা সরাসরি যদি একটা রাফ অ্যাপ্রক্সিমেশন করি, রাফ অ্যাপ্রক্সিমেশন বলতে আমি যদি বলি যে আমার এই যে এখান থেকে এর উপরে আমি লম্ব আঁকলাম, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আঁকলাম আমি, তাইলে এই যে লেন্থটা, এই লেন্থটা কত? আর ডি থিটা। আর ডি থিটা। আমি বললাম কি উইদিন দ্য রাফ অ্যাপ্রক্সিমেশন, আমি বললাম আমার যে পারপেন্ডিকুলারটা, আমার এই পারপেন্ডিকুলারটাও আর ডি থিটা, এই পারপেন্ডিকুলারটা। এই পারপেন্ডিকুলারটাকেও আর ডি থিটা বললাম। বলতে পারি কখন? যদি আমার এই ডি থিটার ভ্যালু ছোট হয় তখন আমি বলতে পারি। তাহলে যদি সেটা বলা যায়, বলা গেলে আমি এই যে আমার ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের এরিয়া আমি লিখতে পারি হাফ আর আর ডি থিটা, না? ভূমি ইনটু উচ্চতা। হ্যাঁ, ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা। তাহলে এটাকে আমি বলতেছি, আর এই যে এই পাশে যে স্মল ইয়াটা, এটা বেসিক্যালি যদি আমরা আরো একটু এক্সপ্যান্ড করি, এটা আসবে হলো ডি থিটা ইনটু ডিআর। তাহলে ডি থিটাও ছোট, ডিআরও ছোট, এই জন্য এই ভ্যালুটাকে আমরা নেগলেক্ট করে গেলাম, যে এই ছোট যে অংশটুকু বাদ পড়লো
ওই অংশটুকু নাই আমার, এই যে এটুকু নাই। না থাকলে আমার টোটাল এরিয়া হচ্ছে হাফ আর স্কোয়ার ডি থিটা, হাফ আর স্কোয়ার ডেল্টা থিটা। এটা হচ্ছে আমার এই এরিয়াটা ডেল্টা এ। আমি যদি খুব স্মল টাইম ইন্টারভেল কনসিডার করি, আমি যদি ডিটি দিয়ে ডিভাইড করি, তখন আমরা লিখতে পারবো, আমি যদি আমার ডিটি গোজ টু 0 হয়, ডেল্টা টি গোজ টু যদি 0 হয় অ্যাকচুয়ালি, তখন আমি লিখতে পারবো এটা হাফ আর স্কয়ার থিটা ডট, হ্যাঁ থিটা ডট ডি থিটা বাই ডিটি। তাহলে এটা হচ্ছে আমার এরিয়াল ভেলোসিটি। এখন আমরা দেখলাম যে আমার এই এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। dA by dt equal to L by 2m. L একটা কনস্ট্যান্ট আর m তো কনস্ট্যান্ট। তাহলে dA by dt is constant, which was basically the Kepler's second law. আমরা Kepler's second law তে বলছিলাম যে এরিয়া সুইপ ইকুয়াল এরিয়া সুইপ ইন ইকুয়াল টাইম, অথবা রেট অফ এরিয়া সুইপ ইজ কনস্ট্যান্ট। এটা আমরা Kepler's সেকেন্ড লতে করছিলাম। তাহলে এই যে এরিয়া যে সুইপটা, যে এটা ফিক্সড। আসলাম কোথা থেকে? আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন থেকে। তাহলে Kepler's second law is nothing but the angular momentum conservation. অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি কনজার্ভ হইতে হয় প্ল্যানেটারি মোশন গুলাতে, তাহলে আমাদের Kepler's সেকেন্ড ল ফলো করতে হবে। Kepler's সেকেন্ড ল ফলো করা মানে হলো এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট হইতে হবে, মানে এরিয়াল, হ্যাঁ এক্স্যাক্টলি। তো এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট হওয়া মানে আমাদের এক এক পজিশনে, যেহেতু আমাদের ফোকাস দুইটা, আমরা যদিও দেখবো এটা যে দুইটা ফোকাস আসবে আমাদের, যেহেতু ফোকাস দুইটা, তার মানে অবজেক্টের মোশন, অবজেক্টের স্পিড সব জায়গাতে সমান হবে না, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম হবে। আচ্ছা, এখন আমরা যদি লাগরাঞ্জিয়ান ইকুয়েশনটা আবার দেখি আর এর রেসপেক্টে। আমার লাগরাঞ্জিয়ান ছিল এটা হাফ এম। স্যার একটু কথা বলতাম স্যার। জি স্যার আমরা যে ইকুয়েশন গুলো স্যার আমরা অনেকটা বুঝি ইকুয়েশনটা, আচ্ছা স্যার এর সাথে আমাদের যদি একটু মেন যে সিগনিফিকেন্স গুলো একটু বলতেন, মানে মেন জিনিসগুলো, বেশ বেসিক জিনিসগুলো একটু সাথে। আর তাহলে ইকুয়েশন করি না নাকি? না ইকুয়েশন মানে এই যে এগুলো আমরা বুঝতে পারবো, কিন্তু আমাদের মেন যে ফিজিক্সটার ভিতরে আর কি যেটা আছে ওইটা যদি একটু ব্যাখ্যা করতেন তাহলে একটু ভালো হতো আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, আমি ইকুয়েশন গুলো তাহলে একটু দেখাই। আলমগীর, ওই যে মানে ক্যালকুলেশন গুলা মানে একটু স্কিপ করে গেলেও হবে আর কি। জি স্যার, এগুলো তো আমরা মানে ইকুয়েশনে তুমি এখানে দেখাই গেলা, দেখাই সিগনিফিকেন্সটা বোঝাই আমাদের বেশি কষ্ট আর কি দেখতে বলেছি। হ্যাঁ, ক্যালকুলেশন গুলো দেখাই গেলেও হবে। স্যার কেন এটা আসলো, কেন এটা আমরা করতেছি, এর ব্যাখ্যাগুলো একটু সাথে থাকুন। জি ঠিক আছে। আমি তো বললাম এই যে Kepler's সেকেন্ড ল, আমি দেখালাম যে Kepler's সেকেন্ড ল হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন থেকে আসছে, রাইট? এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশনের জন্য Kepler's সেকেন্ড লটা হয়েছে, কারণ আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ করি, আমরা দেখছি যে আমাদের dA by dt এটা ফিক্স থাকে, which is basically Kepler's সেকেন্ড ল। এখন যদি আমরা ইয়েটা করি, আর এর জন্য ইকুয়েশনটা করি, তাহলে ওখান থেকে আমাদের বেসিক্যালি যে টার্গেট, এই টার্গেট হচ্ছে আমরা পাথ গুলা সম্পর্কে আইডিয়া নিব, যে মেন ইয়েটা এই সেন্ট্রাল মোশনে অবজেক্টের পাথ গুলা কেমন হবে, কোন 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 কন্ডিশনে কেমন পাথ দিবে অবজেক্ট। এটা দেখার জন্য আমরা রেডিয়াল ইকুয়েশন সলভ করা শুরু করব। রেডিয়াল ইকুয়েশনের সলিউশন, আপনি যেহেতু বললেন যে সলিউশন নিয়ে সমস্যা নাই, তাহলে আমরা সলিউশন নিয়ে যাচ্ছি না। আমাদের এখানে এই শুধুমাত্র এই অংশটা আমার একটু বলতে হবে, যে আমরা যে এটা নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ডিভি বাই ডিআর, সরি আমার ওই পটেনশিয়ালের ফাংশনটা, পটেনশিয়ালটা
এটাকে আমরা এফআর হিসেবে একটা ফাংশন হিসেবে ধরছি। ধরে আমরা একটা নিউ ইফেক্টিভ পটেনশিয়াল কনসিডার করতেছি। এখানে ইফেক্টিভ পটেনশিয়ালের মধ্যে দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে সরাসরি পটেনশিয়াল থেকে আসছে, আরেকটা পার্ট আসছে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন থেকে। তাহলে আমাদের সেন্ট্রাল ফোর্সে যেহেতু অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ করতে হচ্ছে, এখানে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন কিন্তু মানে যে কোনো কনজার্ভ করতে গেলেই একটা কিন্তু একটা কনস্ট্যান্টের মতো আমরা দিই। আমরা মনে করি যে একটা কনস্ট্যান্ট অফ মোশন আছে, সেই কনস্ট্যান্ট অফ মোশন থাকা মানে কনস্ট্যান্টের একটা ফোর্স থাকা। সেই ফোর্সটা বেসিক্যালি এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই ফোর্সটা। আর এই ফোর্সটা তো হচ্ছে পটেনশিয়ালের ফোর্স, রিয়েল ফোর্স। এই জন্য ইফেক্টিভ ফোর্সের দুইটা পার্ট থাকে, একটা হলো আমাদের অ্যাকচুয়াল ফোর্স, আর একটা হলো আমাদের ওই যে কনজারভেশনের ফোর্স বা কনস্ট্যান্ট থেকে যে ফোর্সটা আসছে ওই ফোর্সটা। এইভাবে ইফেক্টিভ পটেনশিয়ালটা আসে। যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন না থাকতো তাহলে এই পার্টটার কোনো প্রয়োজন ছিল না, আমাদের এই যে এই পার্টটা, এল এর পার্টটা। এখন এনার্জি কনজারভেশন যদি আমরা চিন্তা করি, যে এনার্জি কনজারভেশনের মধ্যে জাস্ট কাইনেটিক এনার্জির সঙ্গে এটা এইভাবে ওই পটেনশিয়ালটা যোগ হয়ে যাবে, এবং আমরা যদি টোটাল ইকুয়েশন সলভ করতে থাকি, এখানে আমরা ইফেক্টিভ পটেনশিয়ালটা নিয়ে আসলাম, ওই যে ভি প্লাস এল স্কোয়ার বাই 2mr স্কোয়ার ইফেক্টিভ পটেনশিয়াল। তাহলে আলটিমেটলি আমরা পেলাম দিস কোয়ান্টিটি ইজ কনস্ট্যান্ট। ওই ইফেক্টিভ পটেনশিয়ালটা ডিফাইন করলাম এবং কাইনেটিক এনার্জিটাকে ইফেক্টিভ পটেনশিয়ালের ফর্মে লিখলাম, টোটাল এনার্জিটাকে। লেখার পরে আমি এতে চলে যাই, ফাইনাল সলিউশনে চলে যাই। ফাইনাল সলিউশন হলো আর ইকুয়াল টু টি ইকুয়াল টু দিস। এখন আপনারা জানেন একটা ইনভার্স ফাংশনের পদ্ধতি আছে, যে আমি যদি টি এর ফাংশন হিসেবে থাকে তাহলে আমি আর এর ফাংশনে আনতে পারি। তার মানে টি বের করা মানে আর বের করতে পারি আমরা। এই ইকুয়েশনটাকে ইনভার্স করলে, এই ফাংশনটাকে ইনভার্স করলে আর বের হয়ে যাবে, এবং এটা থিটার সলিউশন। তাহলে আর এর সলিউশনটা ইউজ করতে পারলে আমি থিটা পেয়ে যাব। তার মানে আমাকে প্রথমে রেডিয়াল ইকুয়েশন সলভ করতে হবে, রেডিয়াল ইকুয়েশন সলভ করে আমাদের আর এ আসতে হবে। আর এ আসার পরে আমরা আর এর ইকুয়েশন ইউজ করে আমি থিটা বের করতে পারবো। তাইলে আমার যে দুইটা ল্যাগ্রাঞ্জিয়ানের যে দুইটা পার্ট ছিল, থিটা এবং আর জেনারেলাইজ কোঅর্ডিনেট, দুইটারই ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন ফর্মাল সলিউশন বেসিক্যালি আমার ইকুয়েশন 4 এন্ড ইকুয়েশন 3 এই দুইজনই হচ্ছে আর ফর্মাল সলিউশন। এখন সলিউশন গুলো আমরা ওই যে আপনারা যেটা বললেন আমরা সেটা করতে যাচ্ছি, যে ফিজিক্যাল সিগনিফিকেন্স যদি আমরা চিন্তা করি আর কি। আমরা একটা শেপ অফ পটেনশিয়াল ধরে নিলাম, লাইক কুলম্ব পটেনশিয়ালের মতো একটা অ্যাট্রাকটিভ পটেনশিয়াল আমরা ধরে নিছি -k/r স্কয়ার। এটা আমরা ধরলাম হলো আমাদের পটেনশিয়াল ফোর্স। তাহলে আমার পটেনশিয়াল হচ্ছে -k/r, কুলম্ব পটেনশিয়ালের মতো। তাহলে ইফেক্টিভ পটেনশিয়াল যে এখানে আমরা বলছিলাম আমাদের ছিল Fr প্লাস অ্যাঙ্গুলার মোমেন্টামের পার্টটা। তাহলে Fr হচ্ছে আমাদের বেসিক্যালি এই জিনিসটা। এবং এখানে আমার যে এই ইকুয়েশনটা যেখানে হচ্ছে mr স্কয়ার প্লাস ভি ইফেক্টিভ ইকুয়াল টু ই, এখানে আমি যদি বলি যে আমি শুধু কাইনেটিক এনার্জি এক পাশে রাখবো, তাহলে ইকুয়েশনটা লেখা যায় ই মাইনাস ভি ইফেক্টিভ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু টোটাল এনার্জি মাইনাস দ্য পটেনশিয়াল, ওইভাবে যদি লিখি আর। এখন এই পটেনশিয়ালটার জন্য আমি যদি ইকুয়েশনটা প্লট করি তাহলে এই গ্রাফটা এরকম দেখা যায়। আমি গ্রাফটা একটু আঁকি। একটা হলো আমাদের L স্কয়ার বাই 2mr স্কয়ার, L সব কনস্ট্যান্ট, তার মানে 1/r স্কয়ার। এটা হলো 1/r স্কয়ারের গ্রাফ। আর আরেকটা হলো k/r, দুইটা পার্ট। তাহলে 1/r এর পার্ট নিচেটা এটা নেগেটিভ। তাহলে এরকম এটা হলো L স্কয়ার বাই 2mr স্কয়ার, আর এটা হচ্ছে -k/r। এখন আমি যদি এখানে এটা আমি ধরলাম
সে আমার আর ইকুয়াল টু এর যে লাইনটা, আর এর যে লাইনটা, আর ইকুয়াল টু 0 যে লাইনটা, এই দুইজনের মধ্যে একজনও আর ইকুয়াল টু 0 লাইনে যেতে পারবে না। এখন আমি যদি আমার টোটাল ইফেক্টিভ যে পটেনশিয়াল, যেটা ছিল আমার -k/r প্লাস L²/2mr², এটা যদি প্লট করি, তাহলে এটার গ্রাফটা মোটামুটি ভাবে আসবে হলো এরকম না, একদম এরকম না, এরকম একটু আর কি। এই টাইপের একটা গ্রাফের মতো আসবে, একটু ইয়ে থাকবে। এইখানে আমি বললাম যে আমার টোটাল এনার্জি, এটা হচ্ছে আমার টোটাল এনার্জির ভ্যালু। টোটাল এনার্জির ভ্যালু থেকে আমরা কিছু কনক্লুশনে আসতে পারবো। একটা জিনিস হচ্ছে যে আমার ইফেক্টিভ এই পটেনশিয়ালের ভ্যালু, এটা টোটাল এনার্জির যে ইয়েটা আছে তার থেকে সবসময় মানে তার সমান হতে পারে অথবা বড় হইতে ছোট হইতে হবে, বড় হওয়া যাবে না। তোমার আপনার যদি হয়ে যায়, মানে পটেনশিয়ালের ভ্যালু যদি আমার টোটাল এনার্জির থেকে বেশি হয়ে যায়, তাহলে কাইনেটিক এনার্জি নেগেটিভ হয়ে যাবে। কাইনেটিক এনার্জি নেগেটিভ, যেটা কাইনেটিক এনার্জি নেগেটিভ আমাদের দ্বারা সম্ভব না, মানে ইমাজিনারি ভেলোসিটি। তার মানে এই পজিশনটার এই পাশটা ফরবিডেবল, এটা পার্টিকেলটা এদিকে আসতে পারবে না, পার্টিকেলটা এদিকে আসতে পারবে না, পার্টিকেল এদিকে আসতে পারবে না, কারণ এই পয়েন্টে আমার পটেনশিয়াল এনার্জি আর টোটাল এনার্জি সমান। তাহলে এর বাইরে এদিকে আসতে গেলে এই টোটাল এনার্জির ভ্যালু আমার ইয়ে থেকে বড় ইয়ে হয়ে যায়, যেটা কাইনেটিক এনার্জি নেগেটিভ হয়ে যায়। কাইনেটিক এনার্জি নেগেটিভ করা যাবে না। কাইনেটিক এনার্জি নেগেটিভ মানে ইমাজিনারি স্পিড, ইমাজিনারি স্পিড ইজ নট পসিবল। তাহলে পার্টিকেল এই যে এই পয়েন্ট থেকে পার্টিকেল হয়তো আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি, সে এদিকে আস্তে 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 আসতে থাকবে, আস্তে আস্তে আসতে থাকবে, আসতে থাকবে, আসতে থাকবে, এবং যত উপরের দিকে আমি যাচ্ছি তত ভেলোসিটি তার কমতে থাকবে। ভেলোসিটি কমতে থাকলে একটা পর্যায়ে এখানে গিয়ে তার ভেলোসিটি আসলে 0 হয়ে যাবে। এখানে কোনো কাইনেটিক এনার্জি নাই, আর এখানে কোনো কাইনেটিক এনার্জি নেই, টোটাল এনার্জিটাই পটেনশিয়াল। এটা হচ্ছে টোটাল, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে টোটাল এনার্জি। আমি যদি এভাবে সিম্পল লিখি, টোটাল এনার্জি ইকুয়াল টু কাইনেটিক প্লাস পটেনশিয়াল, কাইনেটিক প্লাস পটেনশিয়াল। আমি যদি এখানে লিখি, এখান থেকে এই পর্যন্ত পটেনশিয়াল, আর এই যে এইটুকু ছিল কাইনেটিক, নিচের টুকু, তাহলে সব জায়গাতে অবজেক্টের কাইনেটিক এনার্জি আছে, কাইনেটিক এনার্জি থাকবে। কিন্তু এখানে যখন গেল একবারে কাইনেটিক এনার্জি 0, অবজেক্টের কাইনেটিক এনার্জি 0 হয়ে গেল, সমস্ত এনার্জি হয়ে গেল পটেনশিয়ালের সমান। তাহলে অবজেক্টটা এর বাইরে আর আসতে পারবে না, অবজেক্টটা এখান থেকে আবার ব্যাক করবে। এটাকে আমরা বলি হলো একটা টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট। আমি যদি একটা ওয়ান ডাইমেনশনাল পটেনশিয়াল যদি আমি সিম্পলি আঁকি, সে আমার এই দিকটা পটেনশিয়াল আর এটা হলো ডাইমেনশন, এটা হলো এক্স। তাহলে পার্টিকেলটা যদি এরকম হয়, সে এরকম, এটা হলো টোটাল এনার্জি। তাহলে এই জায়গাতে এতটুকু আছে পটেনশিয়াল, এতটুকু আছে কাইনেটিক, কাইনেটিক। এখানে পুরাটা পটেনশিয়াল, এই পুরাটা কাইনেটিক। এই জায়গায় অবজেক্টের স্পিড সব থেকে বেশি, পটেনশিয়ালের দিয়েছে এটা। এই জায়গাতে এতটুকু কাইনেটিক, এটুকু পটেনশিয়াল। এখানে যখন গেল, তখন যাওয়ার পরে এই পুরাটা আছে, অবজেক্টে আমাদের কাইনেটিক এনার্জি 0,
কারণ এই তো কাইনেটিক তো হলো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিফারেন্স, তো কাইনেটিক এনার্জি জিরো, দেয়ার ইজ নো পটেনশিয়াল, তাহলে অবজেক্ট এই পাশে আসতে পারবে না। এটাকে আমরা বলি হলো ফর্মিডেবল জোন। এখন এটা যদি ফর্মিডেবল হয় তাহলে অবজেক্ট এখান থেকে টার্ন করবে, ফেরত যাবে, যেটাকে আমরা বলি হলো টার্নিং পয়েন্ট, এটা বলি আমরা টার্নিং পয়েন্ট। এই পয়েন্টটাকে আমরা বলি হলো ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম বলি কারণ হলো এই পয়েন্টে ফোর্স শূন্য, পটেনশিয়ালের এখানে ডেরিভেটিভ নাই, পটেনশিয়ালের ডেরিভেটিভ নাই। এই পয়েন্টটা আমাদের ইকুইলিব্রিয়াম, এখানেও পটেনশিয়ালের ডেরিভেটিভ নাই, দুই জায়গাতেই পটেনশিয়ালের ডেরিভেটিভ শূন্য। তাহলে দুইটা পয়েন্ট, একটা হলো এই, একটা এই। উপরের যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলি হলো আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আর নিচের পয়েন্টটাকে আমরা বলি হলো স্টেবল। উপরেরটা আনস্টেবল কারণ হচ্ছে যদিও ফোর্স নাই, কিন্তু আমি যদি অবজেক্টটাকে ওখান থেকে মুভ করায় দেই তাহলে অবজেক্টটা এদিকে চলে যায়, অসিলেশন আসে না, একবারে নিচে নেমে চলে যাবে আর ফেরত আসবে না। আর এই পয়েন্টটাকে বলি স্টেবল কারণ এখান থেকে অবজেক্টকে যদি আমি উপরের দিকে মুভ করায় দেই, অবজেক্ট আবার এখানে ফেরত আসবে, অসিলেশন হবে। যে পয়েন্টগুলোর রেসপেক্টে অসিলেশন হইতে থাকবে পটেনশিয়াল, ওই পয়েন্টগুলোকে আমরা বলি স্টেবল, আর যে পয়েন্টের রেসপেক্টে অসিলেশন হবে না ওগুলোকে বলি আনস্টেবল। আর যে পয়েন্ট থেকে পার্টিকেল ফেরত যাচ্ছে ওই পয়েন্টটাকে বলি হলো আমরা টার্নিং পয়েন্ট। তাহলে এই সেন্ট্রাল ফোর্স প্রবলেমে আমরা দেখতেছি একটা টার্নিং পয়েন্ট আসে, একটা টার্নিং পয়েন্ট আসে, এর বাইরে পার্টিকেলটা এইদিকে আসবে না। কিন্তু এইদিকে কোনো রেস্ট্রিকশন নাই, এদিকে কোনো রেস্ট্রিকশন নাই, সে যে এইদিকে যত দূরে খুশি যেতে পারতেছে, এদিকে যেতে পারতেছে, এই লাইনটাকে টাচ করবে না, সে এদিকে যত খুশি যেতে পারতেছে। এটা যদি আমরা এইভাবে চিন্তা করি যে আমাদের এটা হচ্ছে আমাদের ফোর্সের সেন্টার, ওই পয়েন্টটাকে আমি নাম দিলাম সে R1, এই ডিসটেন্সটা হচ্ছে R1। তাহলে একটা পার্টিকেল এদিকে আসতেছে, আসবে, এসে এখানে এসে পটেনশিয়ালটাকে টাচ করবে, টাচ করে এদিক দিয়ে বেরিয়ে চলে যাবে। এটা হলো পার্টিকেলের পাথ, এটা হলো আমার পটেনশিয়ালের সেন্টার। তাহলে পার্টিকেলটা R=1 এর যে অংশটা, এই অংশটাতে ঢুকতে পারলো না। যদি টোটাল এনার্জি যদি আমাদের এরকম থাকে আর কি, অনেক অনেক বেশি থাকে, এটা ঠিক আছে না এখন নাকি? এই পার্টিকেলের পাথটা ক্লিয়ার না? ঠিক আছে, পার্টিকেলের পাথটা ক্লিয়ার। যা আসবে এখানে পটেনশিয়ালের ওয়ালের সাথে কলিশন হয়ে পার্টিকেলটা বের হয়ে চলে যাবে। এখন যদি এরকম হয় যে আমার তো পটেনশিয়ালের শেপটা এরকম, আমার পটেনশিয়ালের শেপ হচ্ছে এই, টোটাল এনার্জি যদি এটাও যদি টোটাল এনার্জি হয়, তাহলে টোটাল এনার্জি লাইন আমার পটেনশিয়ালে দুই জায়গায় কাটে, দুই জায়গায় কাটে। তো দুই জায়গায় যদি কাটে তাহলে আমার একটা টার্নিং পয়েন্ট হচ্ছে এখানে, আরেকটা টার্নিং পয়েন্ট হচ্ছে এখানে, আবার দুইটা টার্নিং পয়েন্ট আসবে। তাহলে দুইটা টার্নিং পয়েন্ট আসলে অবজেক্ট এখান থেকে মুভ করবে, এইটুকুর মধ্যে তো তার কাইনেটিক এনার্জি আছে, এটুকুর মধ্যে কাইনেটিক এনার্জি আছে, তার এখানে কাইনেটিক এনার্জি নাই আর এখানে কাইনেটিক এনার্জি নাই। তাহলে অবজেক্ট মুভ করবে, মুভ করে ডানের দিকে যাবে, গিয়ে এখানে গেলে তার কাইনেটিক এনার্জি শূন্য, সে আবার ফেরত আসবে, ফেরত এসে এখানে লেফটের দিকে যাবে, গিয়ে আবার সে কাইনেটিক এনার্জি শূন্য, সে আবার ডানের দিকে ফেরত যাবে। ফেরত যাবে বলতে ওই যে আমি বলছিলাম যে আমার স্টেবল ইকুইলিব্রিয়াম,
এই যে এই পয়েন্ট হচ্ছে পটেনশিয়াল সব থেকে কম এবং এই পয়েন্টে ফোর্স জিরো, কারণ এই পয়েন্টে পটেনশিয়ালের ডেরিভেটিভ নাই, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার স্টেবল ইকুইলিব্রিয়াম, যার ফলে আমার পার্টিকেলটা এই পয়েন্টের রেসপেক্টে অসিলেশন হতে থাকবে, এই পয়েন্টের রেসপেক্টে অসিলেশন হতে থাকবে। এখন আমি যদি চিন্তা করি যে আমার সেন্টার ফোর্স যেটা, এটা একটা পয়েন্ট থেকে জেনারেট হয়, তাহলে আমি এরকম বলতে পারি যে একটা সেন্টার যে পটেনশিয়াল জেনারেট হচ্ছে, এই সেন্টারটার রেডিয়াস দিলাম আমি r1, আর আরেকটা যেটা বড় এটা দিলাম r2। আমার অবজেক্টের মুভমেন্ট হবে এই জায়গাটুকুর মধ্যে, অবজেক্ট মুভ করবে এইটুকুর মধ্যে। অবজেক্ট r1 পার হয়ে যেতে পারবে না, r2 পার হয়ে যেতে পারবে না, r1 এর ভিতরে আসতে পারবে না। সে হলো r1 এবং r2 কে বাউন্ডারি নিয়ে ভিতরে এইভাবে সে মুভ করবে, এবং মুভমেন্ট হবে অসিলেটরি, কারণ একবার সে এদিকে যাবে, একবার সে এদিকে যাবে, একবার r1 এর দিকে যাবে, একবার r2 এর দিকে যাবে, একবার r1 এর দিকে যাবে, একবার r2 এর দিকে যাবে। আমার এই পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এর রেসপেক্টে সে একবার উপরে একবার নিচে এইভাবে মুভ করতে থাকবে। আবার যদি অবজেক্টটা একদম মানে টোটাল এনার্জিটা, আমরা তিনটা কেস দেখলাম। একটা কেস দেখলাম টোটাল এনার্জি অনেক বড়, এই যে উপরে ছিল, একটা কাট অফ ছিল, সেটা হলো একটা বাউন্ডারি, অবজেক্ট এদিকে আসবে, টাচ করবে, চলে যাবে। এরপরে আমরা দেখলাম যে আমার টোটাল এনার্জি একবারে আমাদের এই দুইটা কাট অফ, মানে একটু কম, টোটাল এনার্জি একটু কম, তাহলে এখানে দুইটা কাট অফ, অবজেক্ট হলো অসিলেশন হবে, দুইটা রেডিয়াসের মাঝে অসিলেশন হবে। এখন যদি আমরা বলি একেবারে লাস্টে এই জায়গাটায় টোটাল এনার্জি হচ্ছে পটেনশিয়ালের মিনিমামের সমান, দেয়ার ইজ নো কাইনেটিক, টোটাল এনার্জি হচ্ছে ইফেক্টিভ পটেনশিয়ালের সমান। এটা যদি হয় তাহলে আমার কাইনেটিক এনার্জির পার্টটা থাকবে না, এখান থেকে আমরা ওই যে দেখতে পারবো, এগেইন আই থিংক দ্য মোমেন্টাম কনজারভেশনের যে পার্টটা আছে ওই পার্টটা আবার চলে আসবে এখানে, এই যে পার্টটা। ইফেক্টিভ পটেনশিয়ালের এই ভ্যালুটা শূন্য আসবে, শূন্য আসলে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সের পার্টটা আসবে, mv স্কয়ার ওভার r, সেন্ট্রিপেটাল ফোর্স এখান থেকে আসবে। সো আমাদের যে টোটাল এনার্জির সাথে সেন্ট্রাল ফোর্সে, আমি যদি টোটাল এনার্জি অনেক বেশি হয় তাহলে একটা কাট অফ থাকবে এবং অবজেক্টটা ওই পর্যন্ত এসে ফেরত যাবে, কিন্তু কোনো আপার বাউন্ড নাই। আমি যদি টোটাল এনার্জি জিরো করি, জিরোটা ওই রকমই, কোনো আপার বাউন্ড নাই, একটা কাট অফ থাকবে। আমি যদি টোটাল এনার্জি আরো কমাই তাহলে একদম দুইটা বাউন্ড আছে, মানে এটা বলে এই একটা কেসই হচ্ছে বাউন্ড সিস্টেম। আমার দুই পাশে দুইটা রেডিয়াস থাকবে, অবজেক্ট মাঝখানে মুভ করতে থাকবে বাট ইন অসিলেটরি ফ্যাশন। আর যদি আমি চলে যাই একেবারে পটেনশিয়ালের একেবারে নিচে, সেখানে আমার অবজেক্টে কোনো কাইনেটিক এনার্জি থাকবে না এবং অবজেক্টটা আমাদের ব্যালেন্স হয়ে থাকবে, ফোর্স ব্যালেন্স হয়ে থাকবে। আমরা যদি এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন চিন্তা করি, ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যাকচুয়ালি ইজি। ওই লাগরাঞ্জ ইয়েটাই, টোটাল এনার্জির ইকুয়েশনটাই আমরা যদি একটু ম্যানিপুলেট করি, যেহেতু ম্যানিপুলেশন গুলো ইজি, আমরা এখানে একটু ভেরিয়েবল করলাম, ইউ ধরলাম 1/r, এটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা মেইনলি। আন্ডার দ্য সেন্ট্রাল ফোর্স, এটা তো জাস্ট ক্যালকুলেশনের, হ্যাঁ এটা জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা পরে একটু সুবিধাও হবে, ব্যাখ্যা করতেও সুবিধা হবে ইউটার রেসপেক্টে। ইউ ধরলাম 1/r, ধরে আমি ইকুয়েশনটাকে এই ফরম্যাটে নিলাম, l² u² m d² u/dt² plus u equal to this।
এটাকে আমরা বললাম ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অরবিট অফ এ পার্টিকেল আন্ডার দ্য সেন্ট্রাল ফোর্স। অরবিটের ইকুয়েশন। এখন এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হবে। সলভ করতে গেলে বাউন্ডারি কন্ডিশন লাগবে। আমরা বাউন্ডারি কন্ডিশন বললাম থিটা ইকুয়াল টু 0 তে ইউ এর ভ্যালু ইউ নট আর ইউ প্রাইমের ভ্যালু ওখানে 0। এটা বাউন্ডারি কন্ডিশন। তাইলে আমরা আবারও ক্যাপলারস প্রবলেমে যাই, আবারও পটেনশিয়াল ওইভাবে নেই, নিয়ে আমরা ইকুয়েশন করতে থাকি 1/u ku²। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাতে বসাই এবং ইকুয়েশনটা সলভ করতে থাকি। ভেরিয়েবল সেপারেশন করি, ভেরিয়েবল চেঞ্জ করে দিস ইজ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ইকুয়েশনের সলিউশন হচ্ছে অসিলেটরি উইথ টু কনস্ট্যান্ট, কারণ আমার দুইটা ডেরিভেটিভ আছে, তাইলে একটা কনস্ট্যান্ট হলো থিটা প্রাইম, একটা কনস্ট্যান্ট হলো বি। দিয়ে আমি ইকুয়েশনের সলিউশনটা লিখলাম। এই হলো সলিউশন, এই হলো আর এর রেসপেক্টে, যেখানে এটাকে আমরা বলতেছি ইসেন্ট্রিসিটি। এই ইসেন্ট্রিসিটি হচ্ছে ডিপেন্ড করতেছে ওই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে বলছিলাম, সেই অ্যাঙ্গুলার মোমেন্টামের উপরে, এম এর উপরে, এবং ফোর্স কনস্ট্যান্ট কে এবং ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বি। এটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা ফোর্সের কনস্ট্যান্ট, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা ম্যাস। এখন এটা ইকুয়েশন অফ এ কনিক সেকশন, এবং এই এর ভ্যালুর উপরে নির্ভর করে মোশন গুলা কেমন হবে। এই এর ভ্যালু অ্যাকচুয়ালি ডিপেন্ডস করতেছে এল এর উপরে। এখন এই এল এর ভ্যালু ডিপেন্ডস করে হলো অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি, তাহলে এটা টোটাল এনার্জির সাথে একটা সম্পর্ক আছে, এনার্জির সাথে সম্পর্ক আছে। তাহলে এনার্জি অনুযায়ী পার্টিকেলটার পাথ কেমন হবে সেটা নির্ভর করে। প্যারাবোলা হইতে পারে, হাইপারবোলা হইতে পারে। এই যে ই কে এনার্জি রেসপেক্টে এক্সপ্রেশনটা এখানে করা আছে, এটা এনার্জি রেসপেক্টে করা আছে। এই যে এটা হলো এর সাথে এনার্জির সম্পর্ক, এনার্জির সাথে এর সম্পর্ক। তাহলে এনার্জির সাথে অ্যাকচুয়ালি পার্টিকেলের পাথগুলো রিলেটেড। যদি এনার্জি গ্রেটার দেন 0 হয় তাহলে হাইপারবোলা। তা আমরা কিন্তু এনার্জি গ্রেটার দেন 0 কিন্তু আমরা দেখাইলাম কিছুক্ষণ আগে, যে এনার্জি 0 থেকে বড় হলে পার্টিকেল এরকম আসে, এসে এখান থেকে এভাবে ফেরত যায়, হাইপারবোলা। এদিকে কোনো আপার বাউন্ড নাই, এদিকে কোনো লোয়ার বাউন্ড নাই, এটা হাইপারবোলা। প্যারাবোলাটা কেমন দেখাও তো, মানে এই হাইপারবোলার প্যারাবোলা নিয়ে মাঝে মাঝে ঝামেলা হয়ে যাচ্ছে। E equal to 0 the orbit is parabola. প্যারাবোলা হচ্ছে এটা না। আচ্ছা, এখন ইলিপস যেটা, ওই যে যেটা ইলিপস হলো যেভাবে ফিল আপ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ইলিপস হলো ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যে দুইটা সেন্টার থাকবে, ওই যে আমরা যে দেখলাম R1 R2, ইলিপসে ওই দুইটা সেন্টার আসবে। তাহলে আমাদের এনার্জি অনুযায়ী পাথগুলা কেমন হয় সেই পাথগুলা আসবে, এবং প্রত্যেকটাই জেনারেল একটা ফর্মালিজমের একটা অংশ অ্যাকচুয়ালি আমাদের এই কি বলে কনিক সেকশনের অংশ সবগুলাই, প্যারাবোলা, হাইপারবোলা। স্যার তাহলে আমরা যে কেপলারের যে গতিপথটা দেখি উপবৃত্তাকার, জি, ওইখানে স্যার কোন ঘটনাটা ঘটে তাহলে? ওইখানে ইলিপসেটটা এটা ইলিপসেটটা আমার এনার্জি লেস দেন 0 কিন্তু ইয়ার থেকে বেশি, আমাদের পটেনশিয়ালের মিনিমাম থেকে একটুখানি উপরে, মানে এই কেসটা এটা।
এটা বাউন্ড মোশন মানে হচ্ছে আমার একই জায়গায় একবার হলেও আমি আবার ফেরত আসব। এখন আমাদের কেপলারসে আমি 365 দিন পরে এক জায়গায় ফেরত আসি, 365 দিন পরে। তার মানে আমার এটা বাউন্ডেড মোশন। হাইপারবোলা বা প্যারাবোলার যে পাথগুলা, এই পাথগুলা হচ্ছে আমার নাই, আমি ফেরত আসবো না। কিন্তু ইলিপসে আমার যেহেতু দুইটা বাউন্ড আছে, আমি এখানে ফেরত আসবো এবং সেটাই ঘটে, আমরা এখানে ফেরত আসি। এই জন্য এটা ইলিপ্টিক্যাল পাথ। এটা ইলিপ্টিক্যাল, এই যে এই কেসটা। এটারও আবার ওই ফর্মাল সলিউশন আছে এনার্জি কনজারভেশন থেকে, এবং এখান থেকে ওই এই জিনিসগুলো আবার আনবে। এগুলো যেহেতু আপনাদের করা আছে, আবারও এই যে আমরা পাত্তা সম্পর্কে একটু এখানে দেখেছি, ওই একই কাজ আবারও করছে আর কি, আমি স্টুডেন্টদের বোঝার সুবিধার্থে। আমার এখানে এই হচ্ছে আমাদের R1, এই যেটুকু R1, আর এটা হচ্ছে R2। অবজেক্ট হলো এই মাঝখানের এই অংশটার ভিতরে আমাদের করতেছে R1 থেকে R2, R1 থেকে R2, একবার হলো এখানে আসবে, একবার এখানে যাবে, R1 থেকে R2 এর মধ্যে সে মুভ করতে থাকবে। এবং ইলিপস গুলা কিন্তু যদি সিমেট্রিক মোশন হয় তাহলে সেন্টার চেঞ্জ করতে পারে আর কি, সেন্টার চেঞ্জ করতে পারে। লাইক দুইটা ফোকাসের মধ্যে যে কোনো একটা ফোকাসকে যদি আমি সূর্য ধরি, আমি যদি এখানে সূর্য ধরি, পাতটা যেরকম পাবো আমি, মোশনটা যেরকম হবে, এখানে সূর্য ধরলেও কিন্তু আমার একই মোশন হবে। ফোকাস আমরা ইন্টারচেঞ্জ করতে পারি যদি সিমেট্রিক ইলিপস থাকে আর কি। তাইলে আমার এখানকার কেন্দ্র করেও রোটেশন হইতে পারে, এখান থেকেও হইতে পারে এই পাতটা। এবং আমরা আমাদের ইয়েটাকে, এই যে থেটা, এই থেটা থেকে আমরা ওই যে তখন দেখাইছিলাম যে dA/dt যেটা, এটা কনস্ট্যান্ট। এখানে dA/dt বেশি, এইখানে যদি আসে আমি, তাহলে আমার এরিয়া যেহেতু অনেক লম্বা, যেহেতু অংশটা, এইদিকে পার্টিকেলের স্পিড থাকবে হলো কম, এইদিকে স্পিড থাকবে হলো বেশি। তার মানে আমরা যখন আমার পৃথিবী যখন সূর্যের কাছাকাছি আসে, তখন তার স্পিড বেশি থাকে, আর যখন দূরে যায় তখন স্পিড কম থাকে। ঠিক আছে, তারপরে সে মুভ করে আর কি। স্যার যখন দূরে থাকে সূর্য থেকে, তখন স্যার গতিপথ তার মানে পথটা বেশি হয়ে যায় না স্যার? পথটা বেশি হলে তাকে বেশি বেগে আসতে হবে না? পথ বেশি না তো, পথ হচ্ছে এইটুকু। আমি ধরেন একটা ইলিপস আঁকলাম, সমান ক্ষেত্রফল যদি আসতে হয় তাহলে দূরে থাকলে তো তার গতি বাড়াতে হবে। এই যে আমি ধরেন এটা ধরেন আমার ইলিপস না, আমি এখানে আছি, ডিটি টাইমে সে 5 মিনিটে, 5 মিনিট হচ্ছে আমার ডিটি। স্যার ফোকাস দুটো ধরলাম কেন স্যার? ওই যে R1 R2 স্যার কি কারণে স্যার এটা ধরলাম স্যার? R1 R2 দুটো, R1 R2 না হলে তো আমার বাউন্ড সিস্টেম হচ্ছে না স্যার। একটা ধরে স্যার করা যাবে না স্যার? একটা ধরলে তো বাউন্ড সিস্টেম পাবো না, একটা ধরলে তো হাইপারবোলা হয়ে যাবে। আমার তো পটেনশিয়ালটা এটা, এই হচ্ছে আমার পটেনশিয়ালটা। আমি যদি আমার এনার্জি যদি এদিকে থাকে, এটা যদি আমার টোটাল এনার্জি হয়, তাহলে আমার লোয়ার বাউন্ড আছে, আপার বাউন্ড নাই। তার মানে অবজেক্ট দূরে থেকে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, ইনফিনিটি থেকে এসে এদিকে চলে যাবে। এটা একবারই ঘটবে জীবনে, এসে চলে গেল, আর ফেরত আসার কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু আমি যদি এই এনার্জি জোনে থাকি,
এই এনার্জি জোনে থাকলে আমি বলছিলাম যে এটা আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট পটেনশিয়ালের। আবার ফেরত আসছে, আমার আবার পার্টিকেল এখান থেকে এদিকে দিলে আবার ফেরত আসবে, এদিকে দিলে আবার ফেরত আসবে। সো এখানে এটা বাউন্ডেড মোশন। তাহলে বাউন্ডেড মোশন পেতে গেলে আমার দুইটা সেন্টার লাগবে, দুইটা সেন্টার লাগবে। এখন স্যার বুঝতে পারছি। এখন আমি যদি আমার ইয়ের কথা বলি, আমার এই যে টাইমের কথা বলি, সে এখান থেকে এখানে আমি গেলাম 5 মিনিটে। এই এরিয়াটা যে আসলো, এই এরিয়ার সমান এরিয়া যদি আমি এখানে কনসিডার করি, এরিয়ার সমান এরিয়া যদি এখানে কনসিডার করি, তাহলে পাথটা হবে এরকম ছোট হবে, তাই না? এই এরিয়া আর এই এরিয়া আমি সমান ধরলাম। এখন এই ডিসটেন্স আর এই ডিসটেন্স পৃথিবী তো যাচ্ছে হলো এদিক দিয়ে, এটা দিয়ে। এই ডিসটেন্স আর এই ডিসটেন্স আর এই ডিসটেন্স আর এই ডিসটেন্স, এটা এটা ক্লোজ, এটা ছোট, এটা ছোট ডিসটেন্স। তাহলে ছোট ডিসটেন্স এখানে যাচ্ছে আমি 5 মিনিটে, আস্তে আস্তে যাবে। আর বড় ডিসটেন্স এখানে যাচ্ছে আমি 5 মিনিটে। তাহলে এখানে আমি স্লো মুভ করব, এখানে আমি ফাস্ট মুভ করব। তাহলে সূর্যের কাছে যখন আমি আছি তখন আমি ফাস্ট মুভ করি, সূর্যের থেকে দূরে যখন আছে তখন আমরা স্লো মুভ করি। এবং দিস ইজ ডিউ টু দ্য কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশনের জন্য আমাদের হয়, কারণ আমাকে এটা ফিক্সড রাখতে হয়। dA by dt equal to half r square theta dot equal to constant. এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন থেকে আসে। এবং ওই যে এই এক একটা পজিশনের নাম আছে। আমার এই যেটা হচ্ছে পেরিহেলিয়নিক পজিশন, তারপরে এটা হচ্ছে এপিহেলিয়নিক পজিশন, আছে না? সূর্যের নিকটতমবর্তী অবস্থান, তারপরে সূর্যের দূরবর্তী অবস্থান, এই যে এই পজিশনটায়, এখানটাতে হলো সে সূর্য থেকে সবচেয়ে দূরে আছে এটা, আর এটাতে হলো সূর্য থেকে এই পয়েন্টে সূর্য থেকে সে কাছে আছে। এটার নাম বলি আমরা পেরিহেলিয়নিক পজিশন, আর এটা হলো এপিহেলিয়নিক পজিশন। এটাকে আমরা বলি, দুটো আলাদা আলাদা নাম আছে। জি স্যার। আচ্ছা, এখন এই ইয়ে থেকে dA by dt থেকে যদি আমরা ইয়াটা নেই, ইলিপসের এরিয়া যদি হিসাব করি, ইলিপসের এরিয়া হচ্ছে পাই ইনটু a ইনটু b। এটা যদি আমরা ইউজ করি, এ বি হচ্ছে মেজর এক্সিস আর মাইনর এক্সিস আর কি, এই যে এটা আর এটা আমরা যদি হিসাব করি, তাহলে ওখান থেকে dA by dt এটা তো কনস্ট্যান্ট আসলো, তাহলে আমাদের এটা আসে, সরি, টাউ ইকুয়াল টু আসলে হলো 2m পাই ab বাই l। 2m পাই ab বাই l, টাউ হচ্ছে একটা পিরিয়ডের টাইম, একটা পিরিয়ডের টাইম। তাহলে মানে টাইম পিরিয়ড যেটাকে বলে আর কি। এটাকে এ এবং বি, ওই যে এর আগে যেভাবে আমরা সংজ্ঞা ইউজ করছি, ওগুলা যদি বসানোর পরে আমরা এটাতে চলে আসি সরাসরি। টি স্কয়ার ইকুয়াল টু টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব, এই রিলেশনটাতে আসে। থার্ড ল স্যার। হ্যাঁ, থার্ড ল যেটা, টি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব। তার মানে এখান থেকে আমরা কিন্তু এই সূর্যের দূরত্ব বের করি, এখান থেকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আমরা এখান থেকে বের করি। এই লটা থার্ড ল এমনি মনে হতে পারে যে আমাদের খুব ইম্পর্টেন্ট না, কিন্তু দিস ইজ দ্য ওয়ান দ্যাট গিভ আস দ্য মেজার। আমার টাইম পিরিয়ড ক্যালকুলেট করা আমার খুব ইজি, 365 দিন, 365 দিন। সো আমি টাইম পিরিয়ডটা জানি। এখন টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু এ কিউবড। এ হচ্ছে আমার এই যে মেজর অ্যাক্সিস। তাহলে এখান থেকে আমি কখন কোথায় আছি সেই দূরত্বটা মাপা যায় এই ইয়ে থেকে, টাইম পিরিয়ডটা দেখে।
এখন এর ভিতরে আমাদের বিভিন্ন কনস্ট্যান্ট আছে, জি আছে, এম আছে, এগুলা আছে। বাট এগুলো যদি মোটামুটি ভাবে রাফ অ্যাপ্রক্সিমেশন হয়, সেই রাফ অ্যাপ্রক্সিমেশন থেকেও আমি মোটামুটি এই যে এগুলা যদি আমারই হয় আর কি, কনস্ট্যান্টটা হয় 4πr² GM1 + F2, একটা সূর্য আর একটা পৃথিবী, এটাও যদি হয় তবুও কিন্তু মোটামুটি ভাবে খুব ভালো একটা আইডিয়া পাওয়া যায় যে কত দূরে হতে পারে আমার এই একেবারে এপিহেলিওনিক যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা সূর্য থেকে পৃথিবী কত দূরে থাকে এই আইডিয়াটা পাওয়া যায়। এবং পেরিহেলিওনিক যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা সূর্য থেকে পৃথিবীটা কত দূরে এই আইডিয়াটা পাওয়া যায়। তার মানে আমরা কোন পাথ দিয়ে ঘুরতেছি, আমার কক্ষপথের ব্যাসার্ধটা কখন কিরকম হচ্ছে, এই আইডিয়াটা আমরা টাইম পিরিয়ডের এই লটা থেকে পাই। একেবারে না, একেবারে ইকুয়াল না, প্রপোর্শনাল, একেবারে ইকুয়াল না, প্রপোর্শনাল। আর ফার্স্ট ল তো আমরা করছি, আমরা দেখাইছি যে ইলিপস হইতে হবে। সো আমরা ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, তিনটা লতে আমরা গেছি। এখন আমরা স্ক্যাটারিং আন্ডার সেন্ট্রাল ফোর্স ফিল্ড যদি চিন্তা করি, যে আমার যদি এই ধরনের থাকে, আমার যদি সে এখানে একটা নিউক্লিয়াস আছে, পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, এখন আমি যদি একটা প্রোটন এদিকে দিয়ে পাস করাইতে চাই, সে প্রোটন এখানে আসার পর থেকে, যে এখান থেকে শুরু করে মোটামুটি এই পর্যন্ত যদি আমি চিন্তা করি, আমার এখানে যদিও ফোর্সটা এই কুলম্ব ফোর্স হইলো আমার একেবারে, কুলম্ব ফোর্সের রেঞ্জ হচ্ছে ইনফিনিটি, বাট স্টিল আমি যদি বলি যে না, এখান থেকে কাজ করা শুরু করে এই প্রোটনটা এদিকে এসে মোটামুটি ভাবে প্যারালালি আসবে, এসে এখানে এসে সে হয়তোবা তার পাথটা ঘুরে যাবে, এই যে ফেনোমেনাটা, এটা আমরা বলি স্ক্যাটারিং। এরকম হতে পারে যদি এদিকে যায়, সোজা যদি যায় তাহলে সে সোজা ফেরত যাবে, এদিক দিয়ে গেলে সে এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে। এটা হচ্ছে আমাদের স্ক্যাটারিং। স্ক্যাটারিংটা আমাদের এই থেকে আসে, সেন্ট্রাল ফোর্স থেকে আসে। এখন এটা হলো আমাদের চার্জ পার্টিকেলের বেলায় যদি আমি বলি, এবং স্ক্যাটারিং এর যে ইয়েগুলো আছে, যে ম্যাথ গুলো আছে, এই ডিরাইভেশন আছে, এটা ডিরাইভেশনই বেশি, সেই ডিরাইভেশনটা তো আপনার পারেনি বা দেখলেই হয়ে যায় আমাদের। এখন এটা যদি বলি আমি চার্জ পার্টিকেলের বেলায়, এখন যদি আমার চার্জ পার্টিকেল না হয়ে সে নরমাল পার্টিকেল, সে আমার একটা গ্রহ, একটা ব্ল্যাক হোলের সাইড, বা একটা স্টার একটা ব্ল্যাক হোলের সাইড দিয়ে যাচ্ছে, যে সেখানে কোনো নাই, চার্জ নাই, তাহলে কি এই ধরনের ফেনোমেনা হবে কিনা, স্ক্যাটারিং ফেনোমেনা? যদি না থাকে, চার্জ না থাকে, তাহলে হবে না। আমাদের তো আছে, এই গ্রেভিটেশনাল ফোর্স আছে না, এটা আছে তো, এই ফোর্স তো আছে, এই ফোর্স থাকলে আমাদের সেটা হবে। আমাদের মানে মোট কথা সেন্ট্রাল ফোর্সের আন্ডারে থাকলে আমরা এই ধরনের ফেনোমেনা দেখতে পাবো। এখন এখানে হয়তো আমরা বলতেছি যে আমার একেবারে গ্র্যাভিটেশনাল ফোর্স তো সবসময় অ্যাট্রাকটিভ হবে। হ্যাঁ, অ্যাট্রাকটিভ হবে। তাহলে ওইভাবে স্ক্যাটারিং হয়ে না, এরকম দূরে যাবে না, কিন্তু পাথ তো চেঞ্জ হবে। আমি তো বলি, আমরা কিন্তু স্ক্যাটারিং এর ডেফিনেশনে বলতেছি না যে দূরে চলে যাচ্ছে, পাথ যদি চেঞ্জ হয়ে যায় সেটাকে আমরা স্ক্যাটারিং বলতে পারি।
সে অ্যাট্রাকটিভ ফোর্স যদি হয়, এই চিত্রটা যদি আমি অ্যাট্রাকটিভের জন্য আঁকি, তাহলে এরকম আঁকা সম্ভব না? এরকম এরকম আঁকা সম্ভব। পাথ তো চেঞ্জ হলো, যাওয়ার কথা ছিল এদিকে, গেল এদিকে। এটাকে আমরা বললাম স্ক্যাটারিং অ্যাঙ্গেল, এটা বলা যায়। সো পাথ চেঞ্জ হবে। এটাকে আমরা ইউজ করি হলো গ্র্যাভিটেশনাল ল্যান্সিং বলে একটা ওয়ার্ড আছে, গ্র্যাভিটেশনাল ল্যান্সিং। জি স্যার, শুনেছি। হ্যাঁ শুনেছি স্যার এটা। হ্যাঁ, গ্র্যাভিটেশনাল ল্যান্সিং আছে। একটা লেন্স যেরকম লাইটকে ঘোরায় করে দেয়, পাথ চেঞ্জ করে দেয়, তারপরে যে ঘুরে আসে। এটা তো লাইটের ক্ষেত্রে যে আমরা হ্যাঁ একই তো। এই যে পাথ চেঞ্জ হচ্ছে স্যার, এই যে বেঁকে যাচ্ছে, এই যে পাথ চেঞ্জ হওয়ার কারণটা কি স্যার? ওইটা গ্র্যাভিটি আমি সেটা দেখাইতে চাইতেছিলাম যে আমার একটা লেন্সে যদি থাকে এরকম পাথ চেঞ্জ হয়ে যায়, তখন আমরা এটা বলি যে হলো ল্যান্সিং হচ্ছে। এখানে যেটা হয় যে এই অনেক দূর থেকে হয়তো একটা লাইট আসতেছে, লাইটটা যে পাথে আসার কথা ওই পাথে না এসে লাইটটা আসতেছিল এইভাবে, আস্তে আস্তে হঠাৎ করে এই পাথটা ধরলো, বেঁকে আসলো। আমার কাছে মনে হইলো যে একটা লেন্স যেরকম বাঁকায় দেয় এরকম বাঁকায় দিল। এখন এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, এখানে হচ্ছে এই জায়গাটা একটা আমার সেন্ট্রাল ফোর্স আছে, সে একটা ব্ল্যাক হোল আছে। এই ব্ল্যাক হোল করছে কি, লাইটটাকে টান দিচ্ছে। এখন এটা লাইটটা অনেক দূর দিয়ে যাচ্ছে, যার ফলে হয়তো ব্ল্যাক হোলটা টান দিয়ে তাকে পুরোটা ভিতরে নিতে পারে নাই, সাইড দিয়ে একটু বাঁকায় দিচ্ছে। অথবা এখানে একটা গ্রহ আছে, এখানে ধরেন আমার নেপচুন, আমার সূর্য এদিক দিয়ে, লাইট এদিক দিয়ে আসতেছে, নেপচুনের সাইডে যখন আসছে, নেপচুন একটু টান দিচ্ছে, তারে টান দিলে লাইটটা এখানে একটু ঘুরে আসছে। সো আমি এখান থেকে যখন দেখলে আমার কাছে মনে হচ্ছে যে লাইটটা একটা লেন্সের মাধ্যমে বেঁকে আসলো, এটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল লেন্সিং। এটা কিন্তু আমার এই সেন্ট্রাল ফোর্সের অ্যাট্রাকশনের কারণেই ঘটে, তারপরে আরো অনেক ফেনোমেনা আছে যেগুলোকে আমরা এগুলা ইউজ করি আমরা অ্যাকচুয়ালি। এর কারণে আমরা সূর্যের পিছনের এগুলো দেখতে পারি স্যার। হ্যাঁ পিছনের জিনিসগুলো দেখা যায়, যেহেতু লাইটটা বেঁকে আসে। দেখা না আসলে ওর ইনফরমেশন গুলো আমরা পাই আর কি। দেখা বলতে যে ওখান থেকে লাইটটা আসে আর কি, বাট আমরা বললাম ইনফরমেশন গুলা পাই আর কি, যে এই বেঁকে আসার কারণে। শুধু সূর্য না, অন্য যে কোনো গ্রহ, এটা যদি না থাকতো তাহলে আমরা অনেক কিছু মিস করতাম। সে এই লাইটটাই হয়তো আমি মিস করতাম। এটা কিছুটা কি ডিসপারশনের মতো নাকি? স্ক্যাটারিং এর মতো আমি বলি, আসলে আমি ডিসপারশন বলি না, আমি স্ক্যাটারিং বলি। ডিসপারশন তো হলো ছড়ায় দেয়, এটা সেটা করে না, এটা ব্যান্ডিং করে। লেন্স যে কাজটা করে ওই কাজটা করে, এটা ব্যান্ডিং করে লাইটটাকে এর দিকে নিয়ে আসে। আমাদের অ্যাকচুয়ালি যেটা হয় যে ধরনের ম্যাচ আমরা ব্যান্ডিং এর কারণটা কি, মূল কারণটা কি, মানে যে বাধা দিচ্ছে গ্র্যাভিটি না, বাধা না, এটা অ্যাট্রাকশনের কারণে। স্যার তাদের টেনে নিয়ে আসছে। ম্যাসিভ ভরের কোন একটা ব্ল্যাক হোল ধরলাম, যদি কাছ দিয়ে যখন যেটা রকেট যাবে, মনে করেন স্যার একটা পার্টিকুলার রকেটই ধরলাম, তখন যখন তার কাছাকাছি যাবে, ওর গ্র্যাভিটেশনাল রেঞ্জের ভিতরে যাবে, তখন তার স্পিডটা বেড়ে যাবে না? যদি ইয়ার ভিতরে যায়, আমাদের তো অ্যাক্রিশন ডিস্ক আছে, তো অ্যাক্রিশন ডিস্ক আছে, মানে ব্ল্যাক হোলের তো দুইটা পার্ট, একটা পার্ট হলো ভিতরের অংশটা, এটা তো ভিতরেই, এটার মধ্যে যা যায় সব ইয়া করে। আরেকটা আসলে অ্যাক্রিশন ডিস্ক, ব্ল্যাক হোলের আউটার বাউন্ডারি, যেটা ওই আউটার বাউন্ডারির অংশটাতে প্রচন্ড হাই স্পিডে ম্যাস রোটেট করতে থাকে। এখন ধরেন এই যে কোনো ইউনিভার্সাল ম্যাস, আমি যদি রকেট বলি বা অন্য কোনো গ্রহ বলি বা অন্য কোনো তারকা বলি, অ্যাক্রিশন ডিস্কের মধ্যে যদি যায় তাহলে তার উপায় নাই, সে হলো ব্ল্যাক হোলের ভিতরে পড়ে যাবে। এখন তার বাইরে দিয়ে যদি, তারও বাইরে দিয়ে, মানে অ্যাক্রিশন ডিস্কেরও বাইরে দিয়ে যদি কোনো অবজেক্ট মুভ করে, তাহলে যেহেতু লাইটের স্পিডের কাছাকাছি, তার মানে ওখানে ওই যে টাইম ডিলেশন, লেন্থ কন্ট্রাকশন, এগুলা চলে আসবে, ওইভাবে হবে ওগুলার মোশন গুলা।
স্পিড গুলো তখন রিলেটিভিস্টিক ইয়েতে চলে আসবে। হ্যাঁ, একদম পারফেক্ট রিলেটিভিটি ওখানে, কারণ আমার ওই যে অ্যাক্রিশন ডিস্কের যে স্পিড, এই স্পিড হচ্ছে আলোর বেগের 90% মতো, একেবারেই আলোর বেগের কাছাকাছি। এরও বাইরে দিয়ে যেটা, সেটা আলোর বেগের 20% মতো। সো এটাও আলোর বেগের কাছাকাছি। সো ওগুলা একদম রিলেটিভিটির ইয়ে চলে আসবে। কিন্তু আমি যেটা বলতেছিলাম যে আমাদের এই ল্যান্সিংটা ইউজ করে অনেক ধরনের ইয়ে করা হয়। যেমন আমরা যে ম্যাচগুলো দেখি, যে ম্যাচগুলো আছে গ্রহ নক্ষত্র বা এগুলা যেগুলা, এই ম্যাচের পরিমাণটা কিন্তু খুব কম। আমরা যতটুকু হওয়ার কথা তার মাত্র 5% এটা। টোটাল পৃথিবী ইউনিভার্সের ভর যা হওয়ার কথা তার মাত্র 5%। তাহলে এই বাকি যে 90% ম্যাচ, এই 90% ম্যাচগুলার এক্সিস্টেন্স আমরা অ্যাকচুয়ালি ল্যান্সিং এর মাধ্যমে ইয়ে করি, প্রমাণ করি। আমরা বলি যে ওই ম্যাচগুলো আছে, কিন্তু আমরা তাদেরকে তো দেখা তো সম্ভবই না, লাইট না আসলে তো আর দেখা যাবে না, কিন্তু তাদের গ্র্যাভিটিও আমরা ফিল করি না। সরি, তাদের অন্য কোনো ম্যাটার ইন্টারঅ্যাকশন আমরা ফিল করি না, গ্র্যাভিটিটাই শুধু ফিল করি, এবং সেই কারণে ল্যান্সিংটা আসে। আচ্ছা, লেন্স কি স্ক্যাটারিং করে? স্ক্যাটারিং করে না, কনজার্ভ ইয়া করে, কনভার্স করে। এই যে তারপরে গ্র্যাভিটেশনাল লেন্সিং বলবো কেন? এই ইয়াটাকে, এই যে লাইটটাকে এদিকে যাচ্ছিল, এদিকে টান দিয়ে এদিকে নিয়ে আসলো, ঘোরাইলো, কনভার্জিং করলো, ব্যান্ড করে দিল। এই জন্য এটাকে আমরা গ্র্যাভিটেশনাল লেন্সিং বলি। লেন্স তো স্ক্যাটারিং করে কি? লেন্স যদি ইয়ে হয়, আমরা যদি বলি যে আমাদের এই যে অবতল লেন্স যেগুলো না, তাহলে কি হলো, দেখলে কি মনে হবে? স্ক্যাটারিং এর মতোই ব্যাপারটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, সেই সেন্স থেকে বলতে পারি। হ্যাঁ, আমি সেই সেন্স থেকে কথা বলি। এরকম হবে, বাইরে বের হয়ে যাবে ইয়া হলে। স্যার আপনার লাইট ডিরেকশনটা তো আমরা উল্টো ভাবেও দিতে পারি। এদিক থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারি, এদিক থেকেও পারি আমরা। লাইট তো অ্যাকচুয়ালি আমি যদি আপনাকে দেখি তাহলে আপনি আমাকে দেখবেন, ব্যাপারটা এরকম না যে এখান থেকে। তাহলে বোঝা যাচ্ছে স্যার যে পিছনে থাকলেও আমরা সেই জিনিসটাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, পিছনে বলতে ওইরকম ব্যান্ডিং তো হয় না। ধরে এখানে যদি কোনো লাইট থাকে, এখানে যদি কোনো ফেনোমেনা ঘটে, আমি যদি এখানে থাকি, এটা যদি আমার বড় একটা ব্ল্যাক হোল বা কিছু হয়, তাহলে এই ফেনোমেনা আমি পাবো না, কারণ এটা ভিতরে ঢুকে যাবে। কিন্তু যদি সাইড দিয়ে থাকে আর কি, তাহলে একটু সম্ভব, তাহলে যাবে, তাহলে ফেনোমেনাটা দেখা যাবে না। কিন্তু যেটা বলতেছেন যে আমরা ওই যে অতীতের ইয়ের কথা যেটা বলতেছেন না, ওইটা সম্ভব না। না স্যার, আমি বলছি কি স্যার, আপনি যে ডিরেকশনটা দিচ্ছেন আলোর, এটা যদি আমরা উল্টা ভাবে চিন্তা করি, যে আপনি তো বাম সাইড থেকে ডান সাইড, আমরা উল্টা ভাবে চিন্তা করি, আলোটা তো ছড়া যাচ্ছে উপর দিকে, সেটা সম্ভব। যাওয়ার পরে তারপরে আমরা তো তাহলে আপনার যেখান থেকে আপনি আলোটা আনতেছেন ওইখানে যদি আমরা দেখি, তাহলে তো আমরা পিছনে জিনিস দেখতে পারছি। পিছনে বলতে আলোটা তো স্যার একদিকে যায় না, চারিদিকে ছড়ায় পড়ে। না, পিছনে বলতে টাইমের রেসপেক্টে পিছনে, নাকি পজিশনের রেসপেক্টে পিছনে? জাস্ট স্যার আপনি যে ডিরেকশনে আলোটা দেখাইছেন তার উল্টা, অপোজিট। মানে এই ঘটনাটা আমি এখান থেকে দেখতে পাবো। হ্যাঁ না, হ্যাঁ, সেটা সম্ভব, কিন্তু টাইমের রেসপেক্টে রিভার্সাল আমরা পাবো না। টাইমের রিভার্সাল টাইম না স্যার, এখানে শুধু জাস্ট লাইট, পজিশন। হ্যাঁ, লাইটের কথা বলছি। হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা পারবো। এবং এই ইয়েগুলা, এই ফেনোমেনাগুলো আর কি, এই সেন্ট্রাল ফোর্সের ফেনোমেনাগুলো আমরা প্রচুর ব্যবহার করি হলো এই ইয়েগুলোতে, পজিশন ডিটারমিনেন্টস গুলা করার মধ্যে। এবং একটা প্রবলেম আমাদের সবসময় রয়ে যায় যে আমরা জি হ্যালো জি আমরা যখন ফুটবল ম্যাচ দেখি স্যার, তখন দেখি অনেক দূর থেকে, মানে অনেক, স্যার কিছু বলতে পারবেন? আমি শুনি নাই আপনার কথা। ম্যাচ দেখি মাঝে মধ্যে, দেখেন ফুটবল কিকার লাইন যাওয়ার পরে ওইখানে কোনো
পুরা ওনার কথা পুরাটা কেউ শুনছেন? স্যারের নেটওয়ার্ক বেশ দুর্বল। আমার আচ্ছা, নেটওয়ার্ক সম্ভবত না, বলতে না, না, চাইছে যে ফুটবল না, না, কি করলে না, ফুটবল যে অনেক দূরে গিয়ে পড়ে যে কার্ভ করে যেটা স্যার সম্ভবত রবার্তো কার্লোসের ওই কিকে যে এরকম হয়েছিল বুঝছি। ওইরকম একটা কিছু। বাতাসের ফ্রিকশনের জন্য হয় নাকি? ওইটা হলো ইয়েতে আমরা যদি স্পিন বলের কথা চিন্তা করি আর কি, ওই বলগুলা নিজেদের ভিতরে একটা স্পিনিং থাকে, নিজের ভিতরে স্পিনিং থাকে দুইটা পথ। একটা হলো বলটা এদিকে যাচ্ছে, আর একটা হলো নিজের ভিতরে স্পিনিং করতে করতে যাচ্ছে। সো এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ করতে করতে সে যায়, গেলে তার কাইনেটিক এনার্জি যেটা, এটা একটা হয় হলো হাফ আই ওমেগা স্কয়ার, আর একটা হয় হলো হাফ এম ভি স্কয়ার। এই দুটোর যোগফল হয়। এই দুটোর যোগফল হইলে তখন এই যে স্পিনিং এর কারণে মানে এই অ্যাঙ্গুলার পার্টটার কারণে এই পাথটাকে চেঞ্জ করা যায়। অ্যাঙ্গুলার পাথটার কারণে যে বলটা একদম সোজা যাচ্ছে, নিজের মধ্যে স্পিনিং হচ্ছে না, এই বলটা একেবারে রবার্তো কার্লোসের যে কিক, ওই কিকটা করা যাবে না। ওই কিকটার মধ্যে বলটা নিজস্ব অ্যাক্সিসে রোটেশন থাকবে, দুইটা স্পিড লাগবে, রোটেশন থাকবে। আচ্ছা, রোটেশন থাকলে ওইটা ঘটে। এমনি বাতাসের ফ্রিকশনে তো একটু চেঞ্জ হয়, সেটা হ্যাঁ সেটাই বলতেছি যে ভিসকোসিটি এখানে কোনো কাজ করে কিনা। না, সেটা করে, বাতাসের ফ্রিকশনে করে, কিন্তু সেটা খুব সামান্যই, সেটা তো সবার বেলায় করবে। কিন্তু কিছু আছে যেগুলো স্পেশালি করে, সেগুলো হলো ওই যে নিজেদের মধ্যে স্পিনিং থাকে আর কি, নিজ অক্ষে স্পিনিং থাকতে হবে, দুইটা স্পিড থাকতে হবে, তাইলে করা যায়। আদারওয়াইজ এমনি হবে না। আমরা পরবর্তী অংশটাতে শুরু করব, ওই যে রিজিড বডি। জি, রিজিড বডি শুরু করব, পরবর্তী পার্টে রিজিড বডি শুরু করব। রিজিড বডিতে আমাদের দুইটা অংশ আছে, একটা হচ্ছে ডাইনামিক্স আর একটা কাইনেমেটিক্স। তো আমি ওই লেকচারটা এখন স্ক্যান করিনি, আমি লেকচারটা একটু স্ক্যান করে নেই, তারপরে আমরা শুরু করি। হ্যাঁ স্যার, মানে ব্রেক 1 মিনিট ব্রেক থাকবে।